স্টার্ট। আজকে আমরা ডিটেইল লেখাপড়া একটু শুরু করি। এতদিন তো খালি ব্রিফ ধারণা নিয়ে আসতেছি। সো আজকে যে টপিকটা পড়ব, স্যার একটা কথা বলতাম। জি বলেন। স্যার আপনার রেকর্ডিং গুলো দেখার সময় স্যার দেখছি যে আপনার ভয়েস মাঝে মাঝে অনেক লো হয়ে যায় আবার বাড়ে, আবার লো হয়ে যায় আবার বাড়ে, যে কোনো স্যার কিছু কথা বোঝা যায় না। আপনার রেকর্ডিং এও স্যার দেখলাম আর কি এরকম প্রবলেম হয় মাইকে মাঝে মাঝে। রিয়াজ মনে ডাউট দিচ্ছে তো। ঠিক আছে, মাইকে স্যার প্রবলেম হয় বাট হ্যান্ড আউট দেওয়া যাবে স্যার, মানে স্যার আপনি তো স্যার জাস্ট হচ্ছে স্যার এই ক্লাসের এই এইচডি ডক ফাইলটা ছবিটা দেন স্যার, আর স্যার লিংকটা দিচ্ছেন স্যার, মানে হ্যান্ড আউট হবে স্যার। হ্যান্ড হলে তো ভালোই হয়, জি স্যার। তাই না? আমারই তো হ্যান্ড আউট মানে ওইভাবে গোছায় প্রিপেয়ার করা নাই। আচ্ছা, যেটা করতেছি, আচ্ছা আমি একটু বলে নেই তাইলে, রেকর্ডিংটা আপাতত পজ থাকুক। ওকে, then let us start. আজকে আমরা শুরু করব হচ্ছে পার্টিশনিং। পার্টিশনিং কি কে বলতে পারবে? বলুন তো একজন, পার্টিশনিংটা কি মনে আছে? উইথ মি? জি স্যার। যে কোনো একটা সিস্টেম ডিজাইন যদি আমরা কনসিডার করি, পার্টিশনিং যেই কাজটা করে এই সিস্টেম ডিজাইনগুলিকে ডিকম্পোজ করে। নাম্বার অফ সাবসিস্টেম, ঠিক আছে, such that each subsystem works independently. Not necessarily independently সবসময় হইতে হবে এমন কিছু নেই, বাট চেষ্টা করা হয় ইন্ডিপেন্ডেন্টলি যাতে কাজ করে। ফার্দার যে জিনিসটা অ্যাড্রেস করে টু মিনিমাইজ দ্য কানেকশন। কানেকশন যত বেশি মিনিমাইজ করা সম্ভব, কারণ কানেকশনের কারণে কি কি প্রবলেম হয় সেটা আমরা আগেই দেখে আসছি। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমার ডিলের প্রবলেমটা। এই কয়েকটা কনস্ট্রেন্ট ফলো করে যদি আমরা পার্টিশন করি, তাহলে আমার সিস্টেমটা বিভিন্ন ব্লকে কনভার্ট হয়ে যায়। ব্লক ওয়ান, ব্লক টু, ব্লক এন, ঠিক আছে। এই ব্লকগুলি মানে ইন্ডিভিজুয়াল সাবসিস্টেম বলতে পারি, এটাকে নোড বলতে পারি, অল দিজ আর সিমিলার থিংস। আরেকটা ইনফরমেশন যেটা পার্টিশনিং এর মাধ্যমে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ইন্টারফেস ইনফরমেশন। একটা পার্টিশন আরেকটা পার্টিশনের সাথে কিভাবে কানেক্টেড হচ্ছে। লাস্ট ক্লাসে আমরা একটা ফিগার দেখছিলাম পার্টিশনিং এর জন্য। এই ফিগারটা, এখানে কি করা হচ্ছিল বলতে পারবেন? এটা করা হচ্ছিল এই যে 48 গেটের আপনার একটা সিস্টেমকে আমি তিনটা পার্টিশনে ভাগ করলাম। পার্টিশনের কজ বিভিন্ন ধরনের হইতে পারে। ফর ইনস্ট্যান্স, আপনার একটা আইসির মধ্যে মনে করেন যদি জায়গা না হয় ফর সার্টেন নাম্বার অফ গেট, 48টা এমন একটা আইসির মধ্যে বসাইলাম যে আইসির মধ্যে আমার 48টা গেট বসানো পসিবল, তার সেই ফ্লোর প্ল্যান এরিয়াটা নাই, তখন আমরা কি হিসেবে যাই? পার্টিশনিং এ যাই। এই ক্ষেত্রে যেটা খেয়াল রাখছিলাম আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে
আপনার পার্টিশন সাইজগুলি অলমোস্ট সিমিলার হইতে হবে, রাফলি সিমিলার। পার্টিশন সাইজ ইজ সিমিলার এবং পার্টিশন কাট এটা আপনার ইকুয়াল রাখা হচ্ছে, মানে প্রত্যেকটা পার্টিশন একটার সাথে আরেকটার সাথে ইন্টারকানেক্ট যে লাইন দিয়ে হচ্ছে সেই নাম্বারটা যতটা মিনিমাম রাখা সম্ভব এবং সমান রাখা সম্ভব সব ক্ষেত্রে, তাহলে আইসি ডিজাইনটা ব্যালেন্সড হয়। এখানে দুই ক্ষেত্রে আমরা চারটা চারটা করে লাইন পাচ্ছি। কাট সাইজ minimized and similar। এই ফিগারটা দিয়ে তো আমরা এই দুইটা রিয়ালাইজেশনেই আসলাম, তাই না? এটা লাস্ট ক্লাসের পড়া। এখন আমরা দেখি পার্টিশন কত লেভেলে করা সম্ভব। Levels of partition, ঠিক আছে? ওকে, নাম্বার 1 আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমার সিস্টেম লেভেলে পার্টিশন করা সম্ভব। নাম্বার 2 বোর্ড লেভেলে, নাম্বার 3 চিপ লেভেলে। সিস্টেম লেভেলের আরেকটা নাম হচ্ছে আমার, এটাকে বলি হচ্ছে ইন্টার বোর্ড। বোর্ড লেভেলে যে পার্টিশনটা করা হয় ইন্ট্রা বোর্ড। চিপ লেভেলে যেটা করা হয় সেটাকে বলি হচ্ছে আমি ইন্ট্রা চিপ, অথবা এটা আরেকটা নামও হইতে পারে, এটা হচ্ছে ইন্টার চিপ। কিভাবে করতেছে? একটা সিস্টেম, মানে কল্পনা করেন একটা চিপের মধ্যে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করা না যায় তাইলে ইনসাইড, আচ্ছা তার আগে হচ্ছে একটা চিপের ভিতরেও কিন্তু বিভিন্ন পার্টিশন হইতে পারে, কারণ একটা চিপেরও তো একটা সার্টেন ফ্লোর প্ল্যান থাকে, তাই না? এই চিপের ভিতরে যদি আমি সাবসিস্টেম ভাগ করে দেই, সো at that level a partition is possible. This is the chip level or intra-chip partitioning বলি। আচ্ছা, আরেক ধরনের পার্টিশন কোথায় হইতে পারে? আপনার মনে করেন একটা চিপের মধ্যে ইমপ্লিমেন্টেবল না, তখন আমরা কি করি? দুইটা চিপে যাই, তখন সেটাকে আমি বলতেছি হচ্ছে ইন্টার চিপ অথবা ইন্ট্রা বোর্ড, মানে একটা সেম সার্কিট বা পিসিবি বোর্ডের মধ্যে থাকবো বাট মাল্টিপল চিপ ইউজ করবো, সেই লেভেলও পার্টিশনিং করা সম্ভব। এখন মনে করেন সার্কিট ডিজাইন আরো কমপ্লেক্স যদি হয়, একটা পিসিবি বোর্ডেও যদি জায়গা না হয়, তখন আমরা হচ্ছে সিস্টেম লেভেল অথবা ইন্টার বোর্ড পার্টিশনিং আমাদেরকে এই প্রসেসটা অ্যাপ্রোচ করতে হবে। কনসিকুয়েন্টলি যেটা খেয়াল রাখতে হবে, ডিলে উইল ইনক্রিজ। যত আমি আমার বেস থেকে দূরে যাব ডিলে তত ইনক্রিজ করতে থাকে। সে ফর ইনস্ট্যান্স আপনার চিপ লেভেলে ডিলে যদি এক্স হয়, মানে ইন্ট্রা চিপ, মানে একটা চিপের ভিতরে যদি আপনি পার্টিশন করেন সেটার মধ্যে ইন্টারকানেক্ট ডিলে যদি এক্স হয়, বোর্ড লেভেলে গিয়ে সেটা 10x হবে, সিস্টেম লেভেলে গিয়ে সেটা 20x হবে। আমাদের টার্গেট হচ্ছে, আওয়ার টার্গেট ইজ ভেরি সিম্পল, টু মিনিমাইজ দ্য ডিলে। একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা দেখেন সবাই, এখানে একটা ডিজাইন করা হচ্ছে, দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দুইটাই আপনার একই চিপ লেভেলের ডিজাইন বাট দুইভাবে করা হচ্ছে। দেখেন এই বোর্ডের মধ্যে আমি কি করতেছি, দিস ইজ এ সিঙ্গেল বোর্ড, দিস ইজ অ্যানাদার সিঙ্গেল বোর্ড, এটা হচ্ছে একটা আইসি, এটা হচ্ছে আরেকটা আইসি। এখন যদি আমার দুইটা ব্লক প্লেস করতে হয়, এ ব্লকটাকে আমি প্লেস করলাম একটা আইসির মধ্যে, বি ব্লকটাকে প্লেস করলাম একটা আইসির মধ্যে, তাইলে আমার ডিলে কত হচ্ছে? ইন্টার আইসি ডিলে ইজ 10x, 10x একটা ডিলে পাচ্ছি। আবার সি যেই ব্লকটা আছে সেটাকে আমি অন্য বোর্ডের আরেকটা আইসির মধ্যে ইয়ে করলাম,
ইমপ্লিমেন্ট করলাম। সো এখানে আপনার ডিলে হচ্ছে 20x। সো প্রথম ফিগারের জন্য আপনি ডিলে পাচ্ছেন টোটাল 30x। একটা কালার দিয়ে লিখি, দিস ইজ 30x। বাট সেম ডিজাইনটাই যদি আপনি আরেকটু এফিশিয়েন্টলি করেন, একটা চিপের মধ্যে আপনি এ আর বি দেখাচ্ছেন, তাইলে আমার ডিলে ম্যাগনিটিউড অফ 10 কমে গেল এই দুটোর মধ্যে। আর এখানে হচ্ছে আমার যেহেতু আর জায়গা নাই, সেজন্য আমার অন্য আরেকটা আইসিতে যাইতেই হচ্ছে, সেই জন্য আরো 10 ডিলে আসবে। সো টোটাল এই ক্ষেত্রে হচ্ছে 11x। সো দিস ইজ এ ফার মোর এফিশিয়েন্ট ডিজাইন। সবসময় যে একটা আইসির মধ্যে ডিজাইন করা সম্ভব, দ্যাট ইজ নট ফিজিবল। আপনি সবসময় করতে পারবেন না। আপনার মাল্টিপল চিপ মাল্টিপল বোর্ডে যাইতেই হইতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমরা স্পেস ওয়েস্ট করব। বোঝা গেল এই পর্যন্ত? জি স্যার, বোঝা গেছে। ওকে, যদি বোঝা যায়, আমি আবার একটু মনে করে দিতে চাই আমাদের টার্গেটটা কি ছিল আইসি ডিজাইনিং এর ক্ষেত্রে। হায়ার ডিলে নেটওয়ার্ক, অথবা এটাকে আমরা ইন শর্ট বলি হচ্ছে ক্রিটিক্যাল নেটস। সে ফর ইনস্ট্যান্স দিস ইজ এ ক্রিটিক্যাল নেট। এগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করা। আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি একটা ক্রিটিক্যাল নেট যদি সরাইতে চান, তাইলে দেয়ার ইজ এ পসিবিলিটি অন্য আরেক দিক দিয়ে আরেকটা ক্রিটিক্যাল নেট তৈরি করতে হইতে পারে। এই ট্রেড অফটা আপনার মাথায় রেখে কিন্তু ক্রিটিক্যাল নেট সরাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্রিটিক্যাল নেটের সংখ্যা যদি বেশি হয়, সেটা আপনার কিসে গিয়ে এফেক্ট করবে? দ্য ওভারঅল ক্লক ফ্রিকোয়েন্সি। ক্রিটিক্যাল নেট যত বেশি হবে, আপনার ক্লক ফ্রিকোয়েন্সিও তত বেশি। পার্টিশনিং এর কিছু কন্ডিশন আছে, সেগুলি যদি আমরা দেখি। কন্ডিশন অর রেদার আমি ওটাকে কনস্ট্রেইনস বলতে পারি, যেটা আমার মাথায় রেখে পার্টিশন করতে হয়। নাম্বার ওয়ান ইজ, সেম কথাগুলি আবার ঘুরে ফিরে আসতেছে, মিনিমাইজ ইন্টারকানেক্ট। নাম্বার টু হচ্ছে মিনিমাইজ ক্রিটিক্যাল ডিলে পাথ অথবা ক্রিটিক্যাল নেটস। তিন নাম্বারটা একটু ইন্টারেস্টিং, নাম্বার অফ ইন্টারকানেক্ট। একটা আইসির মধ্যে আপনি একটা সার্টেন নাম্বার অফ ইন্টারকানেক্ট করতে পারেন। আই এম টকিং অ্যাবাউট ফ্রম ওয়ান আইসি টু অ্যানাদার আইসি। ঠিক আছে? এই লিমিটটা যদি আপনি আগে থেকে স্পেসিফাই করে রাখেন, ডিজাইনটা আরো এফিশিয়েন্ট হয়। ঠিক আছে? সো নাম্বার অফ ইন্টারকানেক্ট একটা আইসি থেকে আরেকটা আইসি কত হবে, সেটা আমার কিন্তু প্রিডিটারমাইন্ড করে রাখতে হবে, এবং এই বাউন্ডটাকে ক্রস করা যাবে না। সিমিলারলি the same goes for the area boundary. এমন পার্টিশন যাতে না করি যে আমার চিপ এরিয়াকে এক্সিড করে যায়। আরেকটা হচ্ছে নাম্বার অফ পার্টিশনস। কিছু ডিজাইন আইসি আছে যেখানে আপনি একটা সার্টেন নাম্বার পর্যন্ত পার্টিশন করতে পারবেন, এর বেশি পার্টিশন করতে পারবেন। যখনই আপনি পার্টিশন করতেছেন, এই পাঁচটা কনস্ট্রেন্ট আপনার মাথায় রেখে কাজ করতে হবে। মুভিং ফরওয়ার্ড, উই গো টু দ্য পার্টিশনিং টেকনিক্স। পার্টিশনিং টেকনিক্স ব্রডলি দুইভাবে ক্লাসিফাই করা সম্ভব। একটাকে বলি হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ,
is iterative. Another iterative improvement. কনস্ট্রাকটিভের মধ্যে আরো 3টা পার্ট আছে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। আর আইটারেটিভের মধ্যে একটা অ্যালগরিদমই আমরা দেখবো কিভাবে পার্টিশন করা হয়। প্রথমে আসি কনস্ট্রাকটিভের প্রথম যে ক্লাসিফিকেশনটা, র্যান্ডম সিলেকশন যেটাকে বলা হয়। র্যান্ডম সিলেকশন আমার কি থাকবে, আপনার একটা সার্টেন নাম্বার অফ, প্রত্যেকটা ক্লাস্টারের, প্রত্যেকটা পার্টিশনের ক্লাস্টার হ্যাজ ফিক্সড সাইজ। সাইজটা কি আমি আসতেছি, আর নোডস আর প্লেসড র্যান্ডম। সে ফর ইনস্টেন্স আপনার বিভিন্ন নোড, নোড মানে হচ্ছে আপনার সিম্পল কথা হচ্ছে সার্কিট ব্লকগুলো, ক্যান বি গেটস, ক্যান বি ট্রানজিস্টরস, মানে সবগুলি মিলে একটা, আপনি যদি মনে করেন একটা ব্লক বানান, মানে একটা ন্যান্ডকে আপনি একটা নোড ধরতে পারেন, একটা নরকে একটা নোড ধরতে পারেন, একটা কাউন্টারকেও ইভেন আপনি একটা নোড ধরতে পারেন, দ্যাট ইজ বেসড অন দ্য সার্কিট স্পেসিফিকেশন। সো দেয়ার আর ভেরিয়াস নোডস। ঠিক আছে, এখন যেটা আমরা করি, সে ফর ইনস্টেন্স আমার একটা ক্লাস্টার করব বা একটা পার্টিশন করব, এটার সাইজ m ইজ ইকুয়াল টু 5, মানে হচ্ছে এটার মধ্যে 5টা নোডই বসতে পারবে। র্যান্ডম সিলেকশনে এই একটা কনস্ট্যান্ট আপনার সার্কিট বা ক্লাস্টার সাইজটা ফিক্স করা। সো এটা যদি ফিক্স করা থাকে, র্যান্ডম সিলেকশন ইজ আ ভেরি ইজি প্রসেস, খুবই এফিশিয়েন্ট প্রসেস। আপনি র্যান্ডমলি মনে করেন এটা বসাইলেন, তারপর হচ্ছে আপনি এটা বসাইলেন, এটা বসাইলেন, এটা বসাইলেন, তারপর এখানে বসাইলেন, কয়টা বসলো, 4টা বসলো না, আরেকটা বসলো, 5টা বসলো। আরেকটা পার্টিশন নিলেন, সেটারও সাইজ যদি মনে করেন m equal to 5 হয়, নট নেসেসারিলি দুইটার সাইজ সেম হইতে হবে, সাইজ ক্যান বি ডিফারেন্ট। এটার মধ্যে আপনি বাকিগুলি বসাই দিন। এখানে কিন্তু একটু স্পেসের ওয়েস্টেজ হচ্ছে। এনিওয়েজ দ্যাট ইজ নট দ্য ইস্যু। আমার কথা হচ্ছে র্যান্ডম সিলেকশন প্রসেসটা তো আশা করি বোঝা গেছে। আমি র্যান্ডমলি ব্লকগুলি নিয়ে নিয়ে আমার ফ্লোর প্ল্যান বা একটা পার্টিশনের মধ্যে বসাবো, দিস ইজ দ্য র্যান্ডম সিলেকশন প্রসেস। ট্রেড অফ কি, very efficient and fast, but very bad performance. এখানে আমি কানেক্টিভিটি, ডিলে কিছুই কনসিডারেশনে আনতেছি, সো পারফরমেন্স স্বভাবতই খারাপ হবে। র্যান্ডম ডিলেতে এর থেকে বেশি আর কিছু বলার নাই। এরপরে আমরা যে আরেকটা রিনাউন প্রসেস আছে, ইট ইজ অলসো কনস্ট্রাকটিভ প্রসেস, সেটাকে আমি বলি হচ্ছে ক্লাস্টার গ্রোথ। ক্লাস্টার গ্রোথ কিভাবে কাজ করে, উই স্টার্ট উইথ এ সিঙ্গেল নোড। একটা সিঙ্গেল নোড নিয়ে আমি কাজ করা শুরু করি, এটার সাথে আমি অ্যাড নোডস, অন্যান্য নোড এটার সাথে বসাই বেসড অন কানেক্টিভিটি। কিভাবে বসাচ্ছি এটা একটা অ্যালগরিদমের মাধ্যমে আমরা দেখব। এন্ড এই প্রসেসটা আপনার রিপিট হইতে থাকে আনটিল অল নোডস আর অ্যাড্রেসড। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি নাম্বার অফ নোড যদি n বলি, দিস ক্যান বি অ্যান ইনপুট প্যারামিটার। n হচ্ছে আমার নাম্বার অফ নোডস। আচ্ছা, অ্যালগরিদমটা কিরকম হইতে পারে সেটা যদি আমরা একটু দেখি। সে ফর ইনস্টেন্স অনেকভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব, দিস ইজ ওয়ান অফ দ্য প্রসিডিউর। এম হচ্ছে কি আমার সাইজ অফ ক্লাস্টার অথবা পার্টিশন সাইজ।
সাইজ অফ ক্লাস্টার কি জিনিস? এই যে এটার ভিতরে কয়টা আপনার নোড বসতে পারবে। আর ভি হচ্ছে আমার সেট অফ নোডস। ঠিক আছে, তাইলে একটু চিন্তা করে বলেন তো আমার নাম্বার অফ নোডস, সরি দিস ইজ নট দ্য, দিস ইজ নট দ্য নাম্বার অফ নোড, এটা হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার অথবা নাম্বার অফ পার্টিশন। বলেন আমার নাম্বার অফ পার্টিশন n সমান সমান কি হবে? কে বলতে পারবেন? হয়ে গেছে, এখন আমি আনসারটা বলে দিই। v ওভার n, তাই হবে না? আমার টোটাল নোডকে যদি আমি নোড সাইজ দিয়ে ভাগ করি তাইলে আমার কতগুলি ক্লাস্টার হওয়া পসিবল সেটাই তো পাবো, তাই না? অ্যাবসলিউটলি দিস হ্যাজ টু বি অ্যান ইন্টিজার ভ্যালু। যদি আমার ফ্র্যাকশন আছে তাহলে আমরা আপার বাউন্ড ধরে নেক্সট ইন্টিজারটাকে ধরব। এটা আশা করি বুঝতে পারছি। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে এরপর আমরা একটা ফর লুপ ইউজ করব। ফর লুপে আমি ইনিশিয়ালাইজেশন প্যারামিটার i equal to 1 ধরলাম, where i goes up to n with increment of 1. এই সিনট্যাক্সে তো কারো কোনো ডাউট কনফিউশন নাই, আছে? কি সবাই কি ওয়েদারের কারণে কি ঘুমায় বসছেন নাকি? এনিওয়েজ, এটার ভিতরে এখন যে কাজটা করব আমরা, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সিড। এটা হচ্ছে আমার সিড নোড। ওই যে ইনিশিয়ালি যে কথাটা বললাম, একটা সিঙ্গেল নোড নিয়ে কাজ করা শুরু করব। এই নোডটা কিভাবে সিলেক্ট করব? দিস ইজ আ নোড ফ্রম ভি। ভি হচ্ছে আমার টোটাল সেটস অফ নোড, যেখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম কানেকশন হওয়া পসিবল। ঠিক আছে, মানে একটা সেট অফ নোডস এর মধ্যে অনেক ধরনের নোড থাকতে পারে। কতটাতে একটা কানেকশন লাগে, কতটাতে দুইটা কানেকশন লাগে, কোনটাতে আপনার চারটা পাঁচটা। সো আমরা যেটা করব, ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন যেই নোডটাতে দিতে হয় সেটাকেই আমি আমার ইনিশিয়াল নোড হিসেবে ধরব। ঠিক আছে, সেটা আমি একটা ইনিশিয়ালাইজেশন ভ্যারিয়েবল vi এটার মধ্যে রাখলাম, জাস্ট একটা ভ্যারিয়েবল চেঞ্জ করে রাখলাম। আচ্ছা, এই নোডটা যেহেতু অ্যাড্রেস হয়ে গেছে, তাইলে আমি ভি সেট থেকে, সেট অফ নোডস থেকে এই নোডটা বাদ দিয়ে দিতে পারি। পারি নাকি পারি না? আর ইউ উইথ মি? বুঝতেছেন আমার কথা? কিন্তু রকেট সায়েন্স না। Anyways, যেহেতু ভি মানে একটা নোডকে আমি এখানে অ্যাড্রেস করে ফেললাম, সেটা আমি আমার মেইন সেট অফ নোডস থেকে বাদ দিয়ে দিতে পারি। এখন দেখেন আমরা আরেকটা নোড নিব, সেটার জন্য আমি আরেকটা ফর লুপ যদি কল করি, ফর লুপ এখানে মনে করেন যে এটা যাবে হচ্ছে 1 থেকে যে m-1। m-1 কেন? দেখেন একটা নোড কিন্তু আমি অলরেডি বসায় ফেলছি, এই যে সিড নোডটা। তাহলে আমার টোটাল সাইজ যদি m হয় তাহলে একটা তো বসে গেল, তাহলে এখন আর কয়টা বসানো বাকি? m-1 বসানো বাকি। এটা তো আশা করি কারো বোঝার প্রবলেম হওয়ার কথা না, এবং আমি ইনক্রিমেন্ট করতেছি এক স্টেপ করে। এখন আমি আরেকটা নোড নিব, সেটাকে যদি টি বলি, টি হচ্ছে আমার নোড ফ্রম ভি, ভি সেটেরই আরেকটা নোড, যেটা হচ্ছে ম্যাক্সিমালি কানেক্টেড টু ভিআই। এই ভিআই এর সাথে যেটার ম্যাক্সিমাম কানেকশন হওয়া পসিবল।
দেখেন প্রথম স্টেজে আমি একটা নোড নিলাম যেটাতে আমার ম্যাক্সিমাম কানেকশন হওয়া পসিবল। দ্বিতীয়টাতে আমি আরেকটা নোড নিব যেটা আপনার ভিআই এর সাথে ম্যাক্সিমাম কানেকশন করতে পারবে। বোঝা গেল? এটাও যদি আমি বসায় ফেলি তাইলে আমার নতুন ভিআই এখন হচ্ছে এই পুরাটাকে মিলে আমি একটা নোড হিসেবে কনসিডার করব। সেটা করার জন্য আমার কি করতে হবে, ভিআই ভ্যারিয়েবলটাকে খালি রিপ্লেস করে দিবে। ভিআই হচ্ছে আমার আগের ভিআই, তার সাথে আমি ইউনিয়ন করব হচ্ছে আমার টি, এই নোডটাকে। ইউনিয়ন কিভাবে কাজ করে আশা করি সবার মনে থাকার কথা। সে ফর ইনস্ট্যান্স দুইটা সেট যদি নেই 1 2 3 and 3 4 5, this being set A B, তাহলে আমার A ইউনিয়ন B হবে হচ্ছে 1 2 3 4 5, মানে সবগুলি মিলে আমি এই একটা নোডে কনভার্ট করলাম। সেই কাজটাই করলাম হচ্ছে এই লাইন দিয়ে। আচ্ছা, এই জিনিসটা যখন হয়ে গেল, টি তো আমি দ্বিতীয় নোডটা নিয়ে ফেলছি, তাহলে আমার ভি এর থেকে এটাও বাদ দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে কি করবে, আবার সেকেন্ড স্টেপে যাবে, যে সেকেন্ড ম্যাক্সিমালি কানেক্টেড কোনটা সেটা আপনার ভিআই এর মধ্যে কানেক্ট করবে, করে আরেকটা সাবসিস্টেম করবে, সেটা ভিআই থেকে বাদ যাবে। এরকম করে 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 আনলেস এন্ড আনটিল এই যে ভ্যারিয়েবল যখন আপনার জিরো হয়ে যাচ্ছে মানে একটা ক্লাস্টার ফর্ম হয়ে গেল। এরপর হচ্ছে বাকি যদি নোড থাকে সেটা আবার সিড ধরবে, ইয়ে করবে, আবার এই প্রসেস ফলো করবে। সো দিস ইজ এ রিপিটেটিভ প্রসেস। এই ফরের জন্য এই এন্ড উপরে বোধ হয় সম্ভবত একটা ফর ছিল, এই ফরের জন্য আমি দিস ইজ দ্য ক্লাস্টারিং গ্রোথ প্রসেস। এটার স্যার অ্যালগরিদমটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন প্লিজ। স্যার এখানে ভি মাইনাস ভি মানে ভি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস সিগনা দিয়ে ভি মাইনাস ভিআই দিলেও কি স্যার হতো না? না, হতো না, কারণ হচ্ছে ভিআই রে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ধরছি। অথবা হইতেও পারে, আমি আসলে ওইভাবে চিন্তা করে দেখিনি ভিআই দিলে কি হইতো। সেমই তো স্যার, মানে সিডের ভ্যালুটাই তো স্যার আমি ভিআই তে স্টোর করতেছি না। না, এখানে যায় দেখেন আপনার ভিআই কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। দিস উইল হ্যাভ এন ইফেক্ট অন দ্যাট। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হয়তো মানে ইয়েতে কিছু হবে না, তাইলে আপনার এখানে তো আর কিছু থাকলো না, এখানে এসে আপনার জিরো মাইনাস হবে, এফেক্ট করার কথা না। বাট এটা রাখছি হচ্ছে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য। এনিওয়েজ, এটা তো আশা করি বোঝা গেছে, বেসিক ধারণাটা তো ধরা গেছে। ঠিক আছে? ওকে, যদি যাই আমরা আরেকটু সামনে যাই। এবার আমরা যেটা দেখব, আমার লাস্ট অফ দা কনস্ট্রাকটিভ ক্লাস্টারিং, এটাকে আমি বলছি হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল ক্লাস্টার কিভাবে কাজ করে? প্রথম কাজ হচ্ছে আমার এখানে হেভিলি কানেক্টেড নোডস আর কেপ্ট টুগেদার। হেভিলি কানেক্টেড নোডগুলিকে আমরা প্রথমে অ্যাড্রেস করব এবং পাশাপাশি রাখার চেষ্টা করব। ঠিক আছে, এরপরের প্রসেসটা অনেকটা দিস প্রসেস, মানে হায়ারার্কিক্যাল ক্লাস্টার আপনার ক্লাস্টার গ্রোথের মতোই অনেকটা, খালি লাস্টে গিয়ে একটা ডিফারেন্স আছে, সেটা আমরা দেখব। এরপর হচ্ছে এই দুটাকে একসাথে রাখার পরে, কানেক্ট করার পরে আমরা দিস পেয়ার অফ নোড কে আমরা একটা
নোডে কনভার্ট করব। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, এখানে তো হাতে লিখতেছি। এবং এই প্রসেসটা রিপিট করতে থাকবো আনটিল এ সিঙ্গেল ক্লাস্টার ইজ ফর্ম, একটা ক্লাস্টার ফর্ম হবে। ঠিক আছে, এরপর আমি নেসেসারিলি পার্টিশনিংটা করব। এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। দেখেন আপনার এখানে বিভিন্ন নোড দেওয়া আছে, এটা হচ্ছে আপনার V1, V2, V4, V3, V5, দে আর ইন্টারকানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার, এবং এই এজগুলিতে আপনার ওয়েটগুলি দেওয়া আছে। ওয়েটগুলি হচ্ছে আপনার নির্দেশ করে কতগুলি কানেকশন। তো আমরা এটা প্রসেস হচ্ছে প্রথম যেই হায়েস্ট যে কানেকশনটা সেটাকে আগে অ্যাড্রেস করব। হায়েস্ট কানেকশন কোথায় পসিবল? V4 এন্ড V2। এই দুইটাকে আমি একটা নোডে কনভার্ট করে ফেললাম V24। তাহলে এই এজটা বাদ হয়ে গেল। এরপরে দেখেন সেকেন্ড হাইয়েস্ট কানেকশন কোথায় আছে? V1 এন্ড V24। V1 এন্ড V24 কে আমি এক করে দিলাম এই জায়গাটাতে V241। বাট এখানে কিন্তু একটা বাট আছে, কিন্তু আছে। দেখেন V1 কিন্তু আপনার V3 এর সাথে কানেক্টেড, আবার V24 ও কিন্তু V3 এর সাথে কানেক্টেড। তো শুধু যদি আমি 7 কে বাদ দিয়ে দিই আর এখানে আপনার একটা 5 অথবা 1 বা এখানে 1ই রাখি, তাইলে কিন্তু হচ্ছে না। এই 5টা কানেকশন কিন্তু আপনার অ্যাড্রেস হচ্ছে না। বোঝা গেল? বিষয়টা হচ্ছে অনেকটা, আপনি দুইটা নোডকে কানেক্ট করলেন, এই দুইটার মধ্যে সব কানেকশন ফুলফিলড হয়ে গেল, বাট এখানে দুইটা কানেকশন আপনি অ্যাড্রেস করলেন না। এরকম হওয়া চলবে না। তখন আমরা কি করি? এরকম কেসে এই দুইটা নোডের ওয়েট দুইটাকে অ্যাড করে সেটাকে আমি থার্ড যে নোডটা সেটার সাথে বসাই দিই। এখানে ইন দিস কেস 5 + 1 gives us 6। এরপরেরটা আরো সিম্পল, সেকেন্ড হাইয়েস্ট, এখানে হাইয়েস্ট কোনটা? 6। 6টা বাদ দিলাম, দিয়ে এখানে V2431 হইলো, এবং লাস্টলি এই 4টাকে বাদ দিলাম, আমার একটা নোডে কনভার্ট হয়ে গেল V24135। সো আমার পুরা সাবসিস্টেমটাকে আমি একটা সিঙ্গেল ক্লাস্টারে কনভার্ট করলাম। এখন দেখেন পার্টিশন করার সুবিধাটা কোন জায়গায়? পার্টিশন করার সুবিধাটা কোন জায়গায়? ঠিক আছে, এখন এই সেম প্রসেসটাকে আমি এরকম একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে আমার কি V2 এন্ড V4 মিলে V24 হইল, তারপর হচ্ছে V1 এন্ড V24 মিলে V241 হইল। এই বিষয়টা তো বোঝা যাচ্ছে। ফর ইনস্ট্যান্স, ফরগেট অ্যাবাউট দিস, আপনি একটা নর্মাল ট্রি এর কথাই যদি চিন্তা করেন, এখান থেকে এটা দুইটা ব্রাঞ্চ হইল, দুইটা লিফ নোড হইল, আরো ব্রাঞ্চ হইল, এখানে মনে করেন একটা হইল, এখানে একটা হইল, এখানে আরো দুইটা হইল। সো এই ট্রি স্ট্রাকচারের কিন্তু আপনার একটা আলাদা স্পেশালিটি আছে। এটাকে আপনি যেদিক থেকে পার্টিশন করেন না কেন, আপনার এটা বাইফার্কেট হবে আর কি, বাইসেক্ট হবে। নট নেসেসারিলি বাইসেক্ট, মানে এটাকে দুই ভাগে ভাগ করা পসিবল। যেটা বলতে চাচ্ছি, আপনি এই ট্রিটাকে 3টা ভাগে ভাগ করতে পারেন, 2টা ভাগে ভাগ করতে পারেন, যে কোনো সংখ্যক ভাগে ভাগ করতে পারেন। সে ফর ইনস্টেন্স একটা ভাগ কিরকম হইতে পারে? আপনি যদি এখানে একটা কাট দেন, এই কয়েকটা মিলে একটা হইল। তারপর আপনি যদি এখানে একটা কাট দেন, একটা হইল, এই একটা হইল। এইভাবে আপনি যে কোনো জায়গায় কাট বসায় এটাকে আপনি ইচ্ছা মতো ভাগ করতে পারেন। ফর ইনস্টেন্স, আপনি যদি এই নেটওয়ার্কটাকেই আপনি পার্টিশন করতে চান, তাহলে কি করতে পারেন? হয় আপনি এখানে একটা কাট দিলেন, এখানে যদি একটা কাট দেন, তাইলে আপনার ট্রি এর এই পাশটায় একটা পার্টিশন হবে, এন্ড কনসিকুয়েন্টলি আপনার ট্রি এর
এই পাশটায় আরেকটা পার্টিশন হবে। বোঝা গেল? এখানে পার্টিশনিংটা আপনার নিজে করার মানে নিজের ডিসিশন দিয়ে পার্টিশন করার একটা মানে সুবিধা আপনাকে দেওয়া হয়েছে, যেটা আপনার ক্লাস্টার গ্রোথে নাই। আরেকটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনার সাইজ অফ ইচ নোড কিন্তু স্পেসিফাইড। যেটা আমার ক্লাস্টার গ্রোথে কি ছিল, সাইজ অফ নোড আমার ফিক্স ছিল। এখানে আপনি যে কোনো সাইজের নোড নিয়ে কাজ করতে পারেন। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এই ছবিটা একটু সেভ করে রাখি। নাও মুভিং অন। লাস্ট যে অ্যালগরিদমটা দেখবো আমরা পার্টিশনিং এ, সেটাকে আমি বলতেছি হচ্ছে মিন কাট মিন কাট অ্যালগরিদমের প্রধান বৈশিষ্ট্যটা হলো আমাদের এখানে আমি নামটাই বুঝতে পারতেছেন, মিনিমাইজ নাম্বার অফ ইন্টারকানেক্ট। এই অ্যালগরিদমের মাধ্যমে আমি নাম্বার অফ ইন্টারকানেক্ট মিনিমাইজ করতে পারি। এই অ্যালগরিদমটা মানে বোঝার জন্য একটু ক্রিটিক্যাল, বাট আমি চেষ্টা করবো সহজভাবে কিভাবে বলা যায়। প্রথমে আমি একটা ফ্লোর প্ল্যানকে একটা র্যান্ডম ইকুয়াল পার্টিশন করব, ঠিক আছে? ইনিশিয়াল নেট লিস্ট পার্টিশন ইনটু টু ইকুয়াল পার্টস। দুইটা পার্টের মধ্যে আপনার ইকুয়াল নাম্বার অফ নোটস থাকবে, যেহেতু আমি ইকুয়ালি পার্টিশন করছি। দ্যাট ইজ অলসো ভেরি সেলফ এক্সপ্লানেটরি। এখন যেটা আমি করব, যে আমি এমন একটা পেয়ার বের করব, ওয়ান ফ্রম দিস সাইড ওয়ান ফ্রম দিস সাইড, যেটা আপনার আপনার কাট সাইজের মধ্যে লার্জেস্ট ডিক্রিজ করতে পারে, মানে ইন্টারকানেক্টের সংখ্যা সবচেয়ে বেশি কমাইতে পারে। ডিটারমাইন এ পেয়ার has decrease in cut size। কাট সাইজ কিছুই না, আপনার ইন্টারকানেক্ট। আপনার এমন একটা পেয়ার আমি সিলেক্ট করব যেটা আপনার লার্জেস্ট মানে সবচেয়ে বেশি ইন্টারকানেক্ট কমানোর সক্ষমতা রাখে। এরপর আমি কি করব, ওই পেয়ারটা সিলেক্ট করার পরে ওই দুটাকে আমি লক করে ফেলবো জায়গার মতো ফর দা ফার্দার আইটারেশন। এটা অবশ্যই মিনকাট একটা আইটারেটিভ প্রসেস, আমি আগে বলতে ভুলে গেছি। পরবর্তী আইটারেশন গুলিতে এটার পজিশনটা চেঞ্জ হবে। এরপর আমি যেটা করব, বাকি যে নোটগুলি আছে সেগুলিকে এক্সচেঞ্জ করব। ফর ইনস্টেন্স এটার সাথে আমি এটাকে এক্সচেঞ্জ করব, এটাকে এক্সচেঞ্জ করব, এটাকে 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 এটাকে, তারপরে আবার এটার সাথে নিয়ে বাকিগুলি এই পাশে সবগুলি করব। এরকম করে পুরো আইটারেটিভ প্রসেসটা করব সাচ দ্যাট দুইটা
আমি আগের থেকে লো কাট সাইজে আসার চেষ্টা করব, অথবা তা যদি পসিবল না হয় এই সবগুলি কম্বিনেশনের মধ্যে আমার লো কস্ট ফাংশন যেটা জেনারেট করবে। কস্ট ফাংশন মানে হচ্ছে মানে এটার থেকে বেশি ডিক্রিজ করতে পারতেছে না, বাট রিলেটিভলি এই পেয়ারগুলি এক্সচেঞ্জের কারণে সবচেয়ে কম যেই আপনার মানে কিভাবে বলবো, মানে রিলেটিভলি এটার মধ্যে সবচেয়ে লার্জেস্ট ডিক্রিজ যেটা করতেছে, বাট দিস কুড নট এক্সিড এই লার্জেস্ট ভ্যালুটা, তখন আমরা সেটাকে কনসিডারেশনে নিব। বোঝা গেল? এরপরে আবার সে ফর ইনস্টেন্স আমার এই দুটো নোডের জন্য এমন একটা কন্ডিশন পাইলাম যে সবগুলি নোড এক্সচেঞ্জ করার পর এইটা আমার সবচেয়ে লোয়েস্ট কাট সাইজ দিচ্ছে। তো এই দুটাকে আমি আবার লক করে ফেলবো, করে বাকিগুলির সাথে এরকম আবার এক্সচেঞ্জ করব, করে এরকম বিভিন্ন পসিবল কম্বিনেশন আমি বের করব। বোঝা গেল এই পর্যন্ত? Here. এরপরে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের কোথায় কাট দিব সেটা ডিটারমাইন করব। এক্সাম্পল দেখি। ফর ইনস্টেন্স এইটা হচ্ছে আমার একটা সার্কিট দেয়া আছে, এই সার্কিটটাকেই আমি একটা সিগন্যাল ফ্লো গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করছি, যেখানে এই এ এটাকে একটা নোড ধরতেছি, বি এটা একটা নোড, সি একটা নোড, এবং তার মাঝখানে ইন্টারকানেক্টগুলি দিয়ে দিছি। আচ্ছা দেখেন, এখানে কিছু থিক লাইন আছে, কিছু থিন লাইন আছে। আমি ধরলাম থিন লাইনের ওয়েটগুলি হচ্ছে 1, থিক লাইনের ওয়েটগুলি হচ্ছে 0.5। এখন দেখেন আমার মিন কাট কিভাবে কাজ করে। প্রথম কাজ কি ছিল? ইকুয়াল পার্টিশন করব, দুই পাশে ইকুয়াল রাখলাম। ফলো করা যাচ্ছে আমাকে? পরাগ, স্যার আছে স্যার। মাঝে মধ্যে মনে হয় আমি নিজেই কথা বলছি। এনিওয়েজ, এটাকে ইকুয়ালি ভাগ করব, বাট মেক শিওর যে কানেকশনগুলি কিন্তু আমার চেঞ্জ করা যাবে না, তাহলে কিন্তু সার্কিটের মিনিংই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, করলাম। করার পর আমি কি করলাম, এখানে একটা র্যান্ডম পার্টিশন করলাম দুইটা ইকুয়াল নাম্বার নিয়ে। এখন এখানে আমি চেষ্টা করব কোন দুইটা নোডের জন্য আপনার কি হচ্ছে লার্জেস্ট ডিক্রিজ করা পসিবল। ঠিক আছে, বুঝতে পারছেন কি করছি? কাট সাইজে আমার লার্জেস্ট ডিক্রিমেন্ট কোন দুইটা নোডের ক্ষেত্রে আনা পসিবল, সেই দুইটাকে আইডেন্টিফাই করে আমরা এরকম একটা ইয়ে প্রিপেয়ার করব। এরপরে দেখেন, এরপর কিছুই করি নেই, এরপর হচ্ছে এক্সচেঞ্জ করতেছি। দেখেন আমি এ এর সাথে এরকম এই পাশে যেগুলি আছে সি এফ জি এইচ এক্সচেঞ্জ করব, সেটার জন্য আপনার ওয়েট আসবে। আবার বি এর সাথে এই পাশে সি এফ জি এইচ করব, করে আমি লাস্ট পর্যন্ত গিয়ে দেখলাম আমার যদি সি এন্ড ডি এই দুইটা যদি আমি এক্সচেঞ্জ করি, তাইলে আমার কস্ট ফাংশন মানে ওভারঅল ওয়েট সিগনিফিকেন্টলি কমে যায়। এখানে দেখেন আপনার ওয়েট কত হচ্ছে, এখানে আছে 1 2 3 4, এখানে আছে হচ্ছে আপনার হাফ, এটাতে আছে হচ্ছে আপনার হাফ, এটাতে আছে হচ্ছে আপনার হাফ। তাহলে কত হয়? 1 2 3 4 5 5.5।
5.5 এটার কস্ট। এখানে দেখেন এই দুটো যদি আপনি ইন্টারচেঞ্জ করে দেন তাইলে 1 2 3 4 তাইলে এটার কস্ট হচ্ছে 4.5। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এই দুইটা এই পজিশনে লক হয়ে গেল। এরপরে আবার সেম প্রসেসটা করব, এই দুইটাকে আমি সেম রেখে বাকি সবগুলিরে একটা আরেকটার সাথে এক্সচেঞ্জ করব। এরপরে দেখলাম আমি যদি জি আর বি কে ইন্টারচেঞ্জ করি, জি এন্ড বি, তাহলে আমার সবচেয়ে লোয়েস্ট কস্ট জেনারেট করতেছে। দিস মে বি লোয়ার দেন দিস ওয়ান অর মে বি হায়ার দেন দিস ওয়ান, বাট আমার ইস্যু হচ্ছে এগুলির এক্সচেঞ্জের ফলে যে কস্টগুলি জেনারেট হয় সেটার থেকে রিলেটিভলি লোয়ার নাকি। আসেন দেখি কত আছে, 1 2 3 4 5, এটার কস্ট হচ্ছে আপনার 5, যেটা আমার কিনা এটার থেকে হায়ার, বাট এই সবগুলি ইন্টারচেঞ্জের কারণে সবচেয়ে লোয়েস্ট। ভেরি গুড, তাহলে যদি আমি সবচেয়ে লোয়েস্ট পসিবল ভ্যালুটা পাই তাহলে এই দুটাকে আমি লক করে দিলাম পজিশনে। এখন বাকি আছে এ আর ই, এই দুটা আমি একটা একটার সাথে ইন্টারচেঞ্জ করব। করার পর আমি দেখলাম লোয়েস্ট কস্ট আসতেছে যদি আমি এ আর এফ কে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমার কস্ট আসতেছে এই ক্ষেত্রে সম্ভবত 6.5। এন্ড ফাইনালি আরেকটা কম্বিনেশন থাকে, যেখানে আমার একটাই চয়েস, আমি কোনটাকে এক্সচেঞ্জ করব, ই এন্ড এইচ কে এক্সচেঞ্জ করব, যেখানে আমার কস্ট আসতেছে হচ্ছে 5.5। এই সবগুলি কস্ট বের করার পরে আপনি আপনার ডিসিশনটা নেবেন কাট মিনিমাইজ করার জন্য সবচেয়ে লোয়েস্ট কস্ট যেই কম্বিনেশনটার জন্য জেনারেট হয়েছে সেই বরাবর আমি কাট দিব। ঠিক আছে, তাইলে হচ্ছে এই কন্ডিশনটার জন্য আপনার লোয়েস্ট কস্ট জেনারেট হয়েছে মানে 4.5। সো স্যার এ বি কম্বিনেশন সি ই, হ্যাঁ বলেন কম্বিনেশন গুলো কি স্যার র্যান্ডমলি হবে? কোন কম্বিনেশনগুলি? না, স্যার এই র্যান্ডমলি যে হবে না। এখানে আমি একটা কম্বিনেশনের জন্য দেখাচ্ছি, মানে সি এবং ডি কে আমি এক্সচেঞ্জ করলাম, বাট বস্তুত কিন্তু সি আর ডি এক্সচেঞ্জ হয়নি। আমি কিন্তু প্রত্যেকটা কেসের জন্য ক্যালকুলেট করছি, এ এর সাথে ডি, এ এর সাথে এফ, এ এর সাথে জি, এ এর সাথে এইচ, সিমিলারলি বি এর সাথে ডি, এফ, জি, এইচ, সি এর সাথে আবার এই সবগুলি, ই এর সাথে এই সবগুলি। সো কত, কয়বার চেঞ্জ করতে হবে? 4/4, মানে 16 বার মনে হয় এটা একটা একটার সাথে ইন্টারচেঞ্জ করতে হবে। এই 16 বার আইটারেশন করার পর সবচেয়ে এদের মধ্যে রিলেটিভ যে লোয়েস্ট কস্ট ফাংশনটা জেনারেট হবে সেটাকেই আমি ফিক্সড করে দেব, যেটা আবার সি আর ডি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এই সবগুলির মধ্যে লোয়েস্ট কস্ট ফাংশনটা জেনারেট হয়েছে যেটা হচ্ছে 4.5, সেই জন্য আমি এই দুটাকে ফিক্স করে দিলাম। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। তাই যদি হয় তাহলে আমি এমন ভাবে ডিজাইন করব যাতে এ বি সি ই, এই যে এ বি বি সি ই, এটা আমার কাটের এক সাইডে থাকবে, জি এফ ডি এইচ এটা হচ্ছে আমার এই কাটের অন্য সাইডে থাকবে। তাহলে দেখেন আমার কাট সাইজ কত হচ্ছে, একটা, দুইটা, তিনটা। আপনি যদি এই বরাবর দিতেন তাইলেও তিনটা, মানে তিনটার বেশি বা তিনটার কম হওয়া পসিবল না, তিনটার থেকে বেশি হবে অন্য যেভাবে দেন। ঠিক আছে, সো দিস ইজ অলসো এ ভায়াবল কাট। মিন কাট কি বোঝা গেল? জি স্যার, হুম, জি স্যার বোঝা গেছে। এখন আমরা ফ্লোর প্ল্যানিং এর মধ্যে একটু যাই।
কেন ভাই? আচ্ছা, আমরা 10 মিনিটস ব্রেক নিই, তারপর এসে স্টার্ট করব। জি স্যার। এখন আমরা দেখব হচ্ছে ফ্লোর প্ল্যানিং। বেসিক কথাবার্তা ফ্লোর প্ল্যানিং এর আমরা আগে অনেকটা বলে আসছি। এখানে সিম্পল টার্মসে যদি একটু বলি, একটা ফ্লোর প্ল্যানিং এ আমরা ইনপুট কি দেই, কি কি প্যারামিটারগুলো সাধারণত আমার ইনপুট থাকে? একটা হচ্ছে আমার নাম্বার অফ ব্লকস এন্ড এরিয়া। আরেকটা ইনপুট দিতে হইতে পারে, এটা হচ্ছে আমার আসপেক্ট রেশিও। আসপেক্ট রেশিও কি? যারা ফটোগ্রাফি করি তাদের একটা ধারণা আছে, হাইট বাই উইডথের যে রেশিওটা, এটাও আমার এই বাউন্ডটাও দেওয়া যেতে পারে ফ্লোর প্ল্যানিং এ। আউটপুট হিসেবে পাই হচ্ছে আমরা কোঅর্ডিনেট অফ ব্লকস, ব্লকের লোকেশনটা কোথায়, ইন শর্ট। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমার ফাইনাল উইডথ অ্যান্ড হাইট। আফটার অ্যাকাউন্টিং ফর দ্য আসপেক্ট রেশিও, আমার ফাইনাল উইডথ এবং হাইট কি হয়। এই পুরো প্রসেসটার আমার যে অবজেক্টিভটা আছে ফ্লোর প্ল্যানিং এর, সেটাও আমার টু ফোল্ড। নাম্বার ওয়ান হচ্ছে টু মিনিমাইজ এরিয়া, আমার ফ্লোর প্ল্যান বা চিপ, ওভারঅল চিপ এরিয়াটা যত মিনিমাইজ করা যায়। নাম্বার টু হচ্ছে রিডিউস ক্রিটিক্যাল নেটস। অথবা অথবা ক্রিটিক্যাল নেট তো একটা মানে সাবসেট, আমার টার্গেট থাকবে টু রিডিউস ওভারঅল নেটস, ওভারঅল কানেকশন যতটা রিডিউস করা সম্ভব হয়। এটাই আমার ফ্লোর প্ল্যানিং এর মূল একটা অবজেক্টিভ। দুইটা ইস্যু আছে ফ্লোর প্ল্যানিং এ, এরিয়া নাম্বার ওয়ান আর লেন্থ অফ ওয়্যার। এরিয়া বের করা খুবই সহজ একটা ফ্লোর প্ল্যানের। সে ফর ইনস্টেন্স আমার যদি এরকম একটা ফ্লোর প্ল্যান থাকে, তাইলে এটার এরিয়াটা কি হবে? এই এক্সট্রিমিটি গুলি চিন্তা করে একটা যদি আমি রেক্ট্যাঙ্গুলার সারফেস প্লেন ড্র করতে পারি, তাইলে এই হাইট এবং এই উইডথ, এই হাইট আর উইডথের মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে আমার এরিয়া। টার্গেট হচ্ছে এরিয়াটা কত কমানো যায়। সো এরিয়া ক্যালকুলেশন ইজ ভেরি ইজি। আচ্ছা, হাউ টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ ওয়্যার? মনে করেন আমার যদি এরকম একটা ফ্লোর প্ল্যান থাকে, দিস ইজ এ ব্লক, দিস ইজ অ্যানাদার ব্লক। এই ব্লকগুলির মধ্যে আপনার বিভিন্ন পিন থাকবে। সিমিলারলি এই ব্লকগুলির মধ্যে বিভিন্ন পিন থাকবে। এই পিনগুলিকে আমরা ওয়্যার দিয়ে ইন্টারকানেক্ট করব। সো আপনার ওয়্যার ক্যালকুলেশন করার একটা সহজ প্রসেস হচ্ছে, ইমাজিন এ সিস্টেম যেখানে আমার সবগুলি পিনকে আমি কনভার্জ করে ব্লকের সেন্টারে আনলাম, তিনটা ব্লকের ক্ষেত্রে। তাহলে আমার এই কানেকশনগুলির লেন্থগুলি যদি আমি ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ আওয়ার টোটাল ওয়্যার লেন্থ। তো এই ওয়্যার লেন্থটা আমার হবে হচ্ছে L, which is equal to summation ij
CIJ টাইমস যেখানে আমার CIJ কি জিনিস? CIJ হচ্ছে নাম্বার অফ কানেকশনস বিটুইন ব্লক I and J। I এবং J এর মাঝখানে কতগুলি কানেকশন হওয়া পসিবল। এখানে তো একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাচ্ছি, বাট বস্তুত জিনিসটা তো সিঙ্গেল লাইন না, এটা তো একটা আমার থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন। যতগুলি নাম্বার অফ কানেকশন হওয়া পসিবল টাইমস হচ্ছে তার ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্সটা কি জিনিস? ম্যানহাটনস ডিস্টেন্স বিটুইন দ্য ব্লকস। সে ফর ইনস্টেন্স আমি দুইটা পয়েন্টের যদি ডিস্টেন্স ক্যালকুলেট করি, সাধারণত আমরা এটার শর্টেস্ট পাথটা চিন্তা করি, বাট আইসি ওয়্যারিং এর ক্ষেত্রে এরকম ক্রিস ক্রস পাথ সাধারণত ইউজ করা হয় না। সো আমরা যেটা করি এটা ম্যানহাটন ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য এটাকে একটা রাইট অ্যাঙ্গেলে কনভার্ট করি। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এ আর বি এর মধ্যে তার ম্যানহাটন ডিস্টেন্সটা হবে এক্স প্লাস ওয়াই। এই দুটো মাল্টিপ্লিকেশন করলে আমার ওভারঅল ফ্লোর প্ল্যানের মধ্যে যতগুলি মানে যেই লেন্থের ওয়্যার হওয়া পসিবল সেটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। দিস ইজ ওয়ান ওয়ে টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। আরেকটা ইস্যু চলে আসে, দ্য ভেরি ক্রিটিক্যাল ইস্যু অফ ডেড স্পেস। ডেড স্পেস কি জিনিস অনেকেই নাম শুনে হয়তো ধারণা করে ফেলতে পারছেন। এরকম যদি আমার একটা ফ্লোর প্ল্যান হয়, তাহলে দেখেন দিজ আর দ্য সার্কিট ব্লকস, যেটা আমার ইউজেবল জায়গা অকুপাই করতেছে, এন্ড দিস স্পেস, এই যে ফাঁকা জায়গাগুলি আছে যেটা আমার কোনো ইউটিলিটিতে আসতেছে না, নাইদার ক্যান দিস বি ইউজ ফর রাউটিং নর এখানে কোনো আমি ব্লক বসাইতে পারতেছি। সো এই স্পেসগুলিকে আমরা বলতেছি হচ্ছে ডেড স্পেস। এখন ডেড স্পেস ক্যালকুলেট করার জন্য আমরা একটা প্যারামিটার ইউজ করি, সেটাকে বলি হচ্ছে ডেড স্পেস percentage, which is equal to the total area minus the summation of area of all the dead spaces over the total area times 100। অনেকটা পার্সেন্টেজ রেগুলেশনের মতো। আমার টার্গেট হচ্ছে টু রিডিউস ডেড স্পেস, যতটা সম্ভব ডেড স্পেস রিডিউস করা যায়। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ফ্লোর প্ল্যানিং এর ট্রি স্প্লিটিং অ্যালগরিদম, তাই না? যেটাকে পরবর্তীতে আমরা পোস্টফিক্স নোটেশন দিয়ে একটা সিঙ্গেল এক্সপ্রেশনের মধ্যে দেখাইতে পারি। সেম আপনার ফ্লোর প্ল্যানকে আরেকটা প্রসেসের মাধ্যমে রিপ্রেজেন্ট করা সম্ভব, সেটাকে আমি বলতেছি হচ্ছে পোলার গ্রাফ রিপ্রেজেন্টেশন। These are shorthand representations of floor plan। কিভাবে করা হয়? Say for instance, এটা যদি আপনার একটা ফ্লোর প্ল্যান হয়, পোলার গ্রাফ রিপ্রেজেন্টেশন আপনার দুই ভাবে করা সম্ভব। নাম্বার ওয়ান হচ্ছে ভার্টিক্যাল ফ্লো গ্রাফের মাধ্যমে, নাম্বার টু ইজ হরিজন্টাল ফ্লো গ্রাফের মাধ্যমে। আচ্ছা আসেন, হরিজন্টাল পোলার গ্রাফটা কি? আমি যেটা করব, পুরো ফ্লোর প্ল্যানটাকে
উপরে রেখে তার করেসপন্ডিং ভার্টিক্যাল কাটস গুলিতে আমি একটা করে নোড কল্পনা করব। দিস ইজ দ্য নোড। এখানে একটা ভার্টিক্যাল কাট আছে, এখানে আরেকটা নোড হবে। এই বরাবর একটা কাট আছে, এখানে একটা নোড হবে। এখানে একটা আছে, এখানে একটা নোড হবে, এন্ড ফাইনালি এখানে একটা কাট আছে, এখানে একটা নোড। এরপর এজগুলি কিভাবে দিব? এই ভার্টিক্যাল কাটের সাথে আপনার কোনগুলি সেল কানেক্টেড আছে। এই ভার্টিক্যাল কাটের সাথে দেখেন, সরি, হ্যাঁ, এই ভার্টিক্যাল কাটের সাথে দেখেন আপনার কোন ইয়াগুলি কানেক্টেড আছে। এই একটা কানেক্টেড, তাই না? তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা কানেকশন আছে, So, একটা কানেকশন এখানে, আর ভুল করলাম নাকি, জাস্ট মিনিট, একটু ভেরিফাই করি। আচ্ছা, এটা দিয়ে যদি একটু চিন্তা করে দেখি, আগে ওটাতে আমি আসতেছি। এই ভার্টিক্যাল কাটের সাথে আপনার কয়টা ব্লক কানেক্টেড? এই একটা, দুইটা, তিনটা। সো এই তিনটা আমার ফ্লো এজ চলে আসলো। আচ্ছা, এইটার সাথে কয়টা কানেক্টেড হচ্ছে আপনার? একটা, দুইটা, হ্যাঁ, এই একটা আসলো, এই দুইটা আসলো। আবার সিমিলারলি এই ভার্টিক্যাল এজের সাথে একটা কানেক্টেড, সো একটা এজ আসলো। সিমিলারলি এটার সাথে যে কয়টা কানেক্টেড, এই এজের, সবসময় আমরা রাইট সাইডের দিকে তাকাবো। লেফট সাইডের কানেকশন তো আমার হয়ে গেছে তার প্রিভিয়াস এজের সাথে, সো এখানে আরেকটা এজ আসলো। সো দিস ইজ দ্য হরিজন্টাল পোলার গ্রাফ, যেটার জন্য আমরা ভার্টিক্যাল কাটগুলি কনসিডার করি, এবং কনসিকুয়েন্টলি ভার্টিক্যাল পোলার গ্রাফের জন্য আমরা হরিজন্টাল কাটগুলি কনসিডার করব। আচ্ছা, এখন হচ্ছে এই এজের ওয়েটগুলি কি হবে? ওয়েটগুলি হবে হচ্ছে আপনার এই ব্লকের হাইটগুলি, ঠিক আছে? তো এই ব্লকের হাইট যেটা হবে সে h1, এটা যদি h2 হয় তাহলে h2 এটার ওয়েট হবে। সো দিস ক্যান বি এ রিপ্রেজেন্টেশন অফ দ্য পোলার ফ্লো গ্রাফ। এরকম একটা রিপ্রেজেন্টেশনে যদি কনভার্ট করতে পারেন, পরে পার্টিশনিং করতে পারবেন আপনি মিনিমাম কাট অ্যালগোরিদম দিয়ে, ঠিক আছে? আর ভার্টিক্যাল পোলার গ্রাফ হরিজন্টাল বোঝা গেলে এটা ইজ কোয়াইট সেলফ এক্সপ্লেনেটরি। আমরা হরিজন্টাল কাটগুলি নিলাম, এই জন্য আমার কয়টা হরিজন্টাল কাট আছে? 1 2 3 4, চারটা নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, এন্ড ফাইনালি তাদের মধ্যে এজগুলি ডিফাইন করে দিলাম। সো পোলার গ্রাফ রিপ্রেজেন্টেশন নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমরা আসি কিছু রিনাউন্ড ফ্লোর প্ল্যান অ্যালগোরিদমের উপর কথা বলতে। প্রথমে আমরা যেটা দেখব সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ডুয়াল গ্রাফ। রেক্ট্যাঙ্গুলার ডুয়াল গ্রাফ কিভাবে কাজ করে এটা ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে চলে যাই। ফর ইনস্টেন্স, আমার একটা ফ্লোর প্ল্যান আছে এরকম, আমরা যেটা কনসিডার করব প্রত্যেকটা ব্লকের সেন্টারে আমরা একটা করে নোড কল্পনা করব।
তো এটা যদি আপনার ব্লক এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, কনসিকুয়েন্টলি এটা যদি ই হয়, এটার মাঝখানে আমরা এজগুলি কিভাবে দেখাইতে পারি? দ্য কানেকশন of adjacent blocks are shown by edges. তো দেখেন এ আর বি এর মাঝখানে এই দেখেন একটা অ্যাডজয়নিং লাইন আছে, সো এটাকে আমি একটা কানেকশন দেখাবো। তারপর হচ্ছে এ আর সি এর মাঝখানে আছে, সেটাকেও দেখাবো। বি আর ডি এর মাঝখানে আছে, দেখালাম। সি আর ডি এর মাঝখানে আছে, এন্ড কনসিকুয়েন্টলি ডি থেকে ই, সি থেকে ই। এখন কথা হচ্ছে আমি পুরো প্রসেসটা উল্টা দেখাইলাম। সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে আপনার এই রেক্টাঙ্গেল ডুয়াল গ্রাফটা দেওয়া থাকে, সেখান থেকে আপনার ফ্লোর প্ল্যানটা রিপ্রেজেন্ট করতে হয়। One of the important property of rectangle dual graph is that যদি কোনো ক্রস জাংশন প্রেজেন্ট না থাকে, ক্রস জাংশন মানে হচ্ছে যদি এই যে এরকম আকারে না থাকে, এই দেখেন এখানে একটা কিন্তু ক্রস ক্রিয়েট হয়েছে, দুইটা হরিজন্টাল লাইনের বা দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন, তাইলে এটা হচ্ছে নাম্বার অফ প্লেন ট্রায়াঙ্গেল দিয়ে, একটা প্ল্যানার ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব। কিভাবে আসেন দেখি। ফর ইনস্ট্যান্স একটা ফ্লোর প্ল্যান চিন্তা করেন আপনি, সামথিং লাইক দিস। এখানে দিলাম আমি 2, 5, দিলাম 1, 3, 4। তাহলে এটা ফ্লো গ্রাফটা কিরকম হবে? নট নেসেসারিলি এখানে যে নোটগুলি যে সেন্টারে ধরতে হবে এমন কোনো কথা নেই, এটা আপনি এই এরিয়ার মধ্যে যে কোনো জায়গায়ও ধরতে পারেন। তো এটা হবে হচ্ছে this is 1, 2, 3, 4, 5. 1 আর 3 connected, 1 আর 2 connected, ঠিক আছে। 2 and 5 are also connected, 3, 4 and 5, 3 and 5। আচ্ছা, এছাড়া দেখেন 1 আর 4 connected, 2 and 4 is also connected. পোলার গ্রাফগুলি সাধারণত ইন দ্য ফর্ম অফ আপনার এরকম প্লেনার ট্রায়াঙ্গুলার গ্রাফ, পি টি জি, প্লেনার ট্রায়াঙ্গুলার গ্রাফ আকারে আসে। এখন মনে করেন যদি আপনার ক্রসিং থাকে, ক্রস জাংশন থাকে, এটার আপনার রেক্টাঙ্গেল রিপ্রেজেন্টেশন কি হবে? রেক্টাঙ্গেল ডুয়াল 1 2 3 4, 1 আর 2 এর সাথে কানেকশন আছে, 1 আর 3 এর সাথে আছে, 2 আর 4 এর সাথে আছে, 3 আর 4 এর সাথে আছে। রিমেম্বার দ্যাট অবশ্যই এটার মাঝখানে একটা ভার্টিক্যাল অথবা হরিজন্টাল কাট দিয়ে এটার ইয়ে করতে হবে। এই যে একটা পয়েন্ট দিয়ে এই দুটো কানেকশন রিপ্রেজেন্ট করলে এই রেক্টাঙ্গুলার ডুয়াল গ্রাফ কনস্ট্রাক্ট করা পসিবল না। So এটার জন্য আপনার রেক্টাঙ্গেল ডুয়াল গ্রাফ হবে হচ্ছে এরকম 1 2 4 and 3। আচ্ছা, এখন এটাকে যদি আপনি পিটিজে ফরম্যাটে কনভার্ট করতে চান তাহলে কি করতে হবে? কিছুই করতে হবে না, খালি এইটাকে একটু যদি শিফট করে ড্র করেন, this, this, so এইটা যদি হয় আপনার 1 2, তারপরে আপনার এখানে যদি হয় 3 and 4, তাহলে দেখেন 1 2 3 4, 3 আর 4 connected, 1 and 2 connected, 1 and 3 connected, 1 and 4 is also connected, and 2 and 4 is connected. দেখেন এখন কিন্তু আবার প্লেনার ট্রায়াঙ্গুলার গ্রাফ এই ফরম্যাটে চলে আসলো।
এখন ইট মাস্ট অলসো বি মেনশন যে সব ধরনের প্লেনার ট্রায়াঙ্গুলার গ্রাফ কিন্তু আপনার রেক্ট্যাঙ্গেল ডুয়াল গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল না। ওয়ান এক্সাম্পল ক্যান বি এ কমপ্লেক্স ট্রায়াঙ্গেল। কমপ্লেক্স ট্রায়াঙ্গেল দেখতে কিরকম হয়? These are the nodes. সো এটা আপনি বাসায় যতভাবেই চেষ্টা করেন রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করার, এটা আপনি কখনোই এরকম একটা ফরম্যাট বা এরকম একটা ফ্লোর প্ল্যানে আনতে পারবেন না। সো আমার কমপ্লেক্স ট্রায়াঙ্গেল ইস্যুটা যেভাবে অ্যাড্রেস করা হয় সেটা হচ্ছে আমরা কি করি, একটা ডামি নোড অ্যান্ড এ ডামি এজ এখানে কল্পনা করি। তো এই ডামি নোড আর এই ডামি এজটা যদি আপনি লাগাই দেন তখন কিন্তু এটা আবার ফ্লোর প্ল্যানে রিপ্রেজেন্টেবল হয়ে যায়। So this was all about the rectangular dual graph. Hierarchical approach আরেক ধরনের অ্যাপ্রোচ হইতে পারে। Hierarchical approach আপনার ইয়ার hierarchical partitioning এর hierarchical এর মধ্যে সেটা আমরা কি করি? পুরো গ্রাফটাকে স্মলার কিছু সাবসেকশনে কনভার্ট করি। সে ফর ইনস্টেন্স আমার এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এরকম একটা গ্রাফ দেওয়া নেই, দিস ইজ a smaller portion of a larger graphical representation a b c। এটার জন্য আমরা কি করব, হায়ারার্কিক্যাল অ্যাপ্রোচ আগেরটার মতো অল পসিবল কম্বিনেশন যেভাবে এটার আপনার রেক্ট্যাঙ্গুলার ফ্লোর প্ল্যান করা পসিবল সেটা আমরা করে ফেলব। সো ওয়ান পসিবল কম্বিনেশন ক্যান বি a b c, another one can be b c a, and third one can be c a। এখন আমরা যেটা করব, অল পসিবল কম্বিনেশন কল্পনা করে ফেলার পরে আমরা এর বেস্ট পসিবল সলিউশনটা বের করব। সে ফর ইনস্টেন্স আমার এই সলিউশনটার জন্য আমার ফ্লোর প্ল্যানটার জন্য আমার বেস্ট পসিবল রেজাল্ট পাওয়া সম্ভব। এটা হয়ে গেলে আমি কি করব, এই পুরা জিনিসটাকে একটা সুপার নোড হিসেবে কনসিডার করব। এটাকে যদি একটা সুপার নোড হিসেবে কনসিডার করি, করার পর ওয়ান্স এগেন এই সুপার নোডের উপরে আমি বাকি ফ্লোর প্ল্যানটা বিল্ড করা শুরু করব। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমার এই যে সাবসেকশনগুলি আমি যে কনসিডার করতেছি একটা সিগন্যাল ফ্লো গ্রাফের একটা সাবসেকশন, দিস মাস্ট নট এক্সিড 5 নোডস। কেন বলতে পারবেন কেউ? আছেন? জি স্যার। হুম? এটা করা হয় না, কারণ দেখেন আপনি যখন দুইটা নোড নিয়ে কনসিডার করেন তাহলে এখানে আপনার দুইটা পসিবল সলিউশন, তিনটা নিলে 6টা। সো আপনার নাম্বার অফ পসিবল সলিউশনস আর ইনক্রিজিং এক্সপোনেনশিয়ালি। সো আপনি যদি 6টা নোড নিয়ে যদি একটা আপনি সুপার নোড ক্রিয়েট করার চেষ্টা করেন তাইলে ইট উইল গিভ মানে কম্পিটিশন টাইম অনেক বেশি হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার। 6 মিনিট আছে, লাস্ট আরেকটা জিনিস দেখে আমরা ক্লোজ করবো।
দিস ইজ ওয়ান ফর্ম অফ রিয়েলাইজিং দ্য, যেটাকে আমি বটম আপ অ্যাপ্রোচ বলতেছি। ক্লাস কয়টা পর্যন্ত? স্যার 2 পিরিয়ড তো, মানে 40 40। পর্যন্ত। জি স্যার। বটম আপ অ্যাপ্রোচে কি করা হয়? প্রথমে করা হচ্ছে নোডস উইথ হায়ার পসিবল, এক্ষেত্রে কিন্তু পসিবল কথাটা অবশ্যই উল্লেখ্য, কারণ ফ্লোর প্ল্যানে আমি এখনো কিন্তু রাউটিং করিনি। হায়ার পসিবল কানেক্টিভিটি আর প্লেসড টুগেদার। অনেকটা পার্টিশনিং এর যে হায়ারার্কিক্যাল অ্যাপ্রোচ সেটার সাথে অ্যানালগাস। এইগুলি করার পরে আমি একটা বেস্ট পসিবল ফ্লোর প্ল্যান জেনারেট করব, এন্ড কনসিকুয়েন্টলি এটাকে আমি একটা সুপার নোডে কনভার্ট করব। ঠিক আছে, এরপর এই দুটো প্রসেস রিপিট করতে থাকবো। এখন দেখেন এই পুরো অ্যাপ্রোচটাই কিন্তু একটা গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি অ্যাপ্রোচ কেন? কারণ আমরা দেখেন হাইয়েস্ট কানেক্টিভিটি যেটা সেই দুটাকে কাছাকাছি রাখতে চাচ্ছি সবসময়, মানে সবসময় বেশিটা আগে খাইতে চাচ্ছি। আচ্ছা, গ্রিডি অ্যাপ্রোচের কিছু লাভও আছে, কিছু মানে লসও আছে। লাভ হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ ফলো করলে আপনি ফার্স্ট আপনার রেজাল্টে চলে আসতে পারবেন, বাট লস হচ্ছে ডেড স্পেস বেশি হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, দেখেন এই সিগন্যাল ফ্লো গ্রাফটাতে যদি আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আমার হায়ারার্কিক্যাল অ্যাপ্রোচ, দেখেন এ আর বি এর মাঝখানে কানেকশন সবচেয়ে বেশি। চোখ বন্ধ করে এ আর বি আমি পাশাপাশি বসাই দিলাম। সেকেন্ড হাইয়েস্ট কানেকশন কোথায় বেশি? সি এন্ড ডি এর মাঝখানে। দিজ আর নট আওয়ার কনসার্ন, সি আর ডি ধাপ করে পাশাপাশি বসাই দিলাম। এখন হচ্ছে দেখেন ই কে নিয়ে আমি সমস্যায় পড়ে গেছি। ই কে আমি কোথায় বসাবো? ই এর কানেকশন হচ্ছে সি আর ডি এর সাথে, সো ই কে আমার এখানে বসানো ছাড়া আর কোনো পসিবল ওয়ে নাই। অথবা ডি কে যদি আপনি আরেকটু এই পাশে সরায় দেন, এরকম করেন, তাহলে আরেকটু আইডিয়াল হইতো। বাট দেখেন গ্রিডি ক্লাস্টারিং আপনার কি করতেছে, অনেক ডেড স্পেস জেনারেট করতেছে। সো এটাকে একটু ট্রেড অফটাকে ইরেডিকেট করার জন্য আমরা মার্জিং স্মল ক্লাস্টার এই প্রসেসটা ফলো করে থাকি, যেখানে আমরা কি করি, সবচেয়ে যে স্মলেস্ট যে কানেকশনগুলি পসিবল সেটা আমার একটা কানেকশনের সাথে আমি সবচেয়ে স্মলেস্ট পসিবল কানেক্টেড নোড যেটা, সেটা আমি একটা নোডের সাথে মার্জ করে দিই। যেমন দেখেন ই আর ডি এই ক্ষেত্রে আমি মার্জ করে দিলাম। এখন হচ্ছে আমার এই দুইটা জিনিস মিলে একটা সুপার নোড হয়ে গেল। এখন সেম কাজটা, বাকি কাজটা হচ্ছে আমার গ্রিডি অ্যাপ্রোচের মতোই হবে। সি আর ডি এর কানেকশন যেটা হাইয়েস্ট সেটা আমি বসাইলাম, এ আর বি এটার সাথে এভাবে বসাই দিলাম। এটা করলে হয় কি, দিস সিগনিফিকেন্টলি রিডিউসেস দ্য ডেড স্পেস বিটুইন দ্য সেলস। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ আপনার
হায়ারার্কিক্যাল, এটা একটা প্রসেস হায়ারার্কিক্যাল অ্যাপ্রোচকে রিয়ালাইজ করার। এছাড়া আরো মাল্টিপল প্রসেস আছে, বাট এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অল দিজ আর হিউরিস্টিক, মানে সবগুলি হচ্ছে আপনার ট্রায়াল এন্ড এরর প্রসেস। ঠিক আছে, তো এটা যদি হয়, আরেকটা টপিক আমার আছে, সেটা আপনারা কি দেখতে চান? নেক্সট দিনেই করি যদি বড় হয়। ওকে, দেন আই থিংক উই ক্যান কল ইট এ ডে। স্যার ওই নেক্সট মানডে, সরি থার্সডে তে স্যার সিটি আছে, স্যার ওটা সিলেবাসটা স্যার এই পর্যন্ত। আজকে ক্লাস পর্যন্ত প্রথম থেকে। স্যার মানে কোশ্চেন কিরকম হবে স্যার, মানে সবই তো রচনা লাগতেছে স্যার। না, সবই রচনা লেখা না। এই সিগন্যাল ফ্লো গ্রাফ যদি আমি চেঞ্জ করে দিই, আপনি এটা আট করতে পারবেন না? তাহলে স্যার হচ্ছে যে স্যার কি কি ছবি আসলে স্যার দেখে একটু ছবিগুলো একটু দিয়ে দেন স্যার, মানে মাইক্রোপ্রসেসরের মতো স্যার। মানে ছবিগুলি দেখে